রিজেকশন শব্দটা শুনলেই কেমন একটা ধাক্কা লাগে তাই না? এটা আমাদের সবার জীবনেরই একটা অংশ। কিন্তু এই ধাক্কাটাকে কি সাফল্যের সিঁড়ি বানানো যায়? চলেন আজ এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক। মানে এমন কেউ কি আছে যে কখনো রিজেকশনের মুখোমুখি হয়নি? মনে হয় না। সেটা চাকরির ইন্টারভিউ হতে পারে, কোনো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, কিংবা ধরেন নিজের পছন্দের কোনো কাজে। এই অনুভূতিটা আমাদের সবারই চেনা। আর তারপর আসি সেই ক্লাসিক লাইনটা, আমরা দুঃখিত, আমরা এবার অন্য কাউকে বেছে নিয়েছি। শুনতে তো মাত্র কয়েকটা শব্দ, তাই না? কিন্তু এর ধাক্কাটা, সেটা বেশ ভালোভাবেই লাগে। কিন্তু কথা হলো কেন? কেন এতটা কষ্ট হয়? মনে হয় যেন পেটের ভেতর কেউ একটা ঘুষি মারল। ব্যাপারটা শুধু মনের ভুল নয়, এর পেছনে কিন্তু সলিড বিজ্ঞান আছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিজ্ঞান। এই যে প্রত্যাখ্যানের কষ্ট, বিজ্ঞানীরা একে বলেন সোশ্যাল পেইন বা সামাজিক ব্যথা। আর আমাদের ব্রেইন এটাকে যেভাবে প্রসেস করে সেটা শুনলে সত্যি অবাক হতে হয়। মানে এই ব্যথাটা মোটেও কাল্পনিক কিছু না। এটা স্রেফ মাথার ভেতর ঘটছে না, এটা ঘটছে আমাদের ব্রেনের ওয়ারিংয়ের ভেতরেই। এটা একটা সত্যিকারের নিউরোলজিক্যাল ব্যাপার। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। রিসার্চ বলছে যখন আমরা শরীরে আঘাত পাই, মানে ফিজিক্যাল পেইন, তখন ব্রেনের যে অংশগুলো অ্যাক্টিভ হয়, ঠিক সেই একই অংশগুলো অ্যাক্টিভ হয় যখন আমরা রিজেকশনের মতো সোশ্যাল পেইন পাই। ইউনিভার্সিটি অফ মিশিগান বা NIH-এর মতো জায়গার স্টাডি এটাই দেখিয়েছে। সোজা কথায়, ব্রেনের কাছে হাত কেটে যাওয়ার ব্যথা আর মন ভেঙে যাওয়ার ব্যথা প্রায় একই রকম সিগন্যাল। একটা শরীরকে সারিয়ে তোলার জন্য তাগাদা দেয়, আর একটা সামাজিক সম্পর্ক ঠিক করার জন্য। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই সোশ্যাল পেইন আসলে আমাদের সার্ভাইভালের জন্য একটা অ্যালার্ম সিস্টেমের মতো। ভাবুন তো, মানুষ তো একা বাঁচতে পারে না, দলবদ্ধ হয়ে থাকাটা আমাদের ডিএনএতে আছে। আর রিজেকশন মানে হলো সেই দল থেকে বাদ পড়ার একটা হুমকি। তাই আমাদের ব্রেন ফিজিক্যাল পেইনের মতোই একটা জোরালো সিগন্যাল পাঠিয়ে আমাদের সাবধান করে দেয়। আচ্ছা, বিজ্ঞান আর ব্যথার কথা তো অনেক হলো, এবার একটু অন্যদিকে যাই। চলেন কিছু ইন্সপায়ারিং গল্প শুনি। ইতিহাসে এমন অনেক মানুষ আছেন যাদের বিশাল বিশাল সাফল্যগুলো এসেছে পাহাড় সমান ব্যর্থতার পরেই। যেমন ধরুন আব্রাহাম লিঙ্কন, আমেরিকার ইতিহাসের অন্যতম সেরা প্রেসিডেন্ট, তাই না? কিন্তু তার সাফল্যের পেছনের গল্পটা ব্যর্থতার এক বিশাল লিস্ট। ভাবা যায়, ক্যাপ্টেন হিসেবে যুদ্ধে গিয়ে ফিরেছিলেন একজন সাধারণ প্রাইভেট হয়ে, ব্যবসায় ফেল করে দুইবার দেউলিয়া হয়েছেন। আর রাজনীতির কথা, সরকারি পদের জন্য ২৬ বার নির্বাচনে হেরেছেন, কিন্তু তিনি দমে যাননি। আর এই লেগে থাকাটাই তাকে ইতিহাসে অমর করে দিয়েছে। আরেকজনের কথা বলি, ওয়াল্ট ডিজনি। তার একটা অসাধারণ কথা আছে, যখন ধাক্কাটা লাগে তখন হয়তো বোঝা যায় না, কিন্তু দাঁতের গোড়ায় একটা জোর লাথি খাওয়া মাঝে মাঝে দুনিয়ার সেরা জিনিস হতে পারে। আর এই কথাটা কিন্তু তিনি এমনি এমনি বলেননি, এর পেছনে তার নিজের জীবনেরই এক বিরাট ব্যর্থতার গল্প আছে। ডিজনিল্যান্ডের উদ্বোধনের দিনের কথা ভাবুন। দিনটাকে বলা হতো ব্ল্যাক সানডে, মানে একটা আস্ত বিপর্যয়। যত লোক আসার কথা, জাল টিকিটের কারণে তার দ্বিগুণ লোক চলে এসেছে। প্রচণ্ড গরমে পানির কোনো ব্যবস্থা নেই, নতুন বানানো পিচের রাস্তা গলে মানুষের জুতো আটকে যাচ্ছে, রাইডগুলো ভেঙে পড়ছে। অবস্থা এমন যে সবাই এক বাক্যে বলেছিল, এটা একটা কমপ্লিট ফ্লপ। কিন্তু ডিজনির কাছে ওটা শেষ ছিল না, ওটা ছিল শুরু। কিসের শুরু? ভার্সন 2.0 এর শুরু। ওই দিনের বিপর্যয় থেকে পাওয়া প্রত্যেকটা ভুল, প্রত্যেকটা অভিযোগকে তিনি ডেটা হিসাবে ব্যবহার করেছেন। আর সেটাই ডিজনিল্যান্ডকে আজকের এই ম্যাজিক্যাল জায়গায় নিয়ে এসেছে। মানে ব্যর্থতা আসলে উন্নতিরই আরেকটা না। তো গল্পগুলো তো দারুণ ইন্সপায়ারিং, কিন্তু যখন নিজের সাথে এমন কিছু হয় তখন কি করা উচিত? কিভাবে এই ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানো যায়? এর জন্য কিন্তু একটা স্ট্র্যাটেজিক প্ল্যান আছে। স্ক্রিনের এই সংখ্যাটা একবার দেখুন, ১০০ থেকে ২০০। জানেন এটা কি? একজন স্টার্টআপ ফাউন্ডারকে একটা ফান্ডিং জোগাড় করার জন্য গড়ে এতগুলো মানুষের সাথে কথা বলতে হয়, এতগুলো মিটিং করতে হয়। এর মানেটা কি? মানে হলো, রিজেকশন প্রায় সময়ই ব্যক্তিগত কোনো ব্যাপার না, এটা একটা নাম্বারস গেম। প্রত্যেকটা না আসলে একটা করে ডেটা পয়েন্ট। এই ডেটাগুলোই আমাদের শেখায়, আমাদের পথ দেখায় সেই আসল হ্যার দিকে। তাই এটাকে ড্রামা হিসেবে না দেখে ডেটা হিসেবে দেখায় স্মার্ট মুভ। আর এই ধাক্কা সামলানোর জন্য একটা দারুণ নিয়ম আছে, নাম 24 আওয়ার রুল। সোজা হিসাব, রিজেকশনের পর প্রথম ২৪ ঘন্টা মন খারাপ করুন, হতাশ হন, যা মনে হয় করুন, নিজেকে সময় দিন। কিন্তু ২৪ ঘন্টা শেষ হওয়ার সাথে সাথে ইমোশন থেকে বেরিয়ে স্ট্র্যাটেজিতে ফোকাস করতে হবে। আর এই স্ট্র্যাটেজিটা কি? ১. নিজের অনুভূতিকে স্বীকার করুন, মন খারাপ হওয়াটা স্বাভাবিক। ২. ফলাফলের সাথে নিজের মূল্যকে গুলিয়ে ফেলবেন না, একটা না মানে আপনার ভ্যালু কমে যায়নি। ৩. ঠান্ডা মাথায় ভাবুন ঠিক কি হয়েছিল,
কোথায় ভালো ছিল, কোথায় ঘাটতি ছিল। 4 যদি সম্ভব হয় ফিডব্যাক চান। আর 5 যা শিখলেন সেটার উপর ভিত্তি করে নিজের অ্যাপ্রোচ আর লক্ষ্যকে অ্যাডজাস্ট করুন। আর হ্যাঁ, ফিডব্যাক চাওয়ার সময় একটা ছোট্ট কিন্তু খুব জরুরি টিপস। ডিফেন্সিভ না হয়ে খুব স্পেসিফিক প্রশ্ন করতে হবে। যেমন, কেন আমাকে নিলেন না? এটা না জিজ্ঞেস করা যেতে পারে, আমার কোন স্কিলটা আরেকটু ভালো হলে আপনাদের জন্য সুবিধা হতো? এই ধরনের প্রশ্ন থেকে আসলেই শেখার মতো উত্তর পাওয়া যায়। এতক্ষণে আমরা এটা বুঝতে পারছি যে রিজেকশনকে দেখার দৃষ্টিভঙ্গিটা বদলানো সম্ভব। এটা আসলে কোনো শেষ নয়, বরং একটা নতুন পথের ইঙ্গিত হতে পারে। এই কথাটা আমার খুব পছন্দের, আর এটা আজকের আলোচনার মূল কথা। রিজেকশন কোনো ডেড এন্ড না, এটা একটা রিডাইরেকশন। প্রত্যেকটা না আসলে একটা বেটার হ্যায়ের জন্য জায়গা করে দিচ্ছে। ব্যাপারটাকে একটা ফিল্টারের মতো করে ভাবা যায়। রিজেকশন সেই সব জিনিসকে ছেঁকে ফেলে দিচ্ছে যেগুলো হয়তো আমাদের লক্ষ্য, আমাদের ভ্যালিউজ বা সঠিক সময়ের সাথে মিল ছিল না। ফলে আমাদের ফোকাস আর এনার্জিটা সঠিক জায়গায় গিয়ে পড়ে। আর এই পুরো ব্যাপারটার পেছনে যে মানসিকতাটা কাজ করে তাকে বলে গ্রোথ মাইন্ডসেট। এর মূল কথা হলো যে কোনো চ্যালেঞ্জ বা ধাক্কা আমাদের যোগ্যতার ফাইনাল রায় নয়, বরং এগুলো শেখার, বেড়ে ওঠার আর নিজেকে আরও ভালো করার একটা সুযোগ। এই মাইন্ডসেটটাই ব্যর্থতাকে একটা শেষ স্টেশন না বানিয়ে সাফল্যের পথে একটা স্টেপিং স্টোন বানিয়ে দেয়। সুতরাং আমাদের আসল লক্ষ্যটা রিজেকশন এড়িয়ে চলা নয়, বরং লক্ষ্য হওয়া উচিত রিজেকশনকে কাজে লাগানোর ব্যাপারে আরও দক্ষ হয়ে ওঠা, প্রত্যেকটা না থেকে শিখে নিজেকে আরও ধারালো করে তোলা। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন ভাবুন তো একবার, পরের যে নাটা আসছে সেটা যদি একটা বন্ধ দরজা না হয়, যদি ওটাই হয় সঠিক দরজাটা খোলার আসল চাবি।